ট্রাভেল স্টোরি লেখা হয়েছে অনেক, কিন্তু পড়া হয়নি। আর এই প্রথমবার ট্রাভেল স্টোরি নিয়ে বাংলায় পডকাস্ট আমাদের উই দ্য বোহেমিয়ানসের ইউটিউব চ্যানেল থেকে। আমাদের পডকাস্ট সেকশনের নাম বোহেমিয়ান সফরনামা। बोहेमियन सफरनामा, बोहेमियन सफरनामा, बोहेमियन सफरनामा, बोहेमियन सफरनामा। আজকের গল্প জাওয়াইয়ের জিয়া, পাঠে তিতাস চট্টোপাধ্যায়। গল্পটি লিখেছেন তাপস চট্টোপাধ্যায়। তাপস টেকনো লিগ্যাল পেশায় যুক্ত। একদা পক্ষী সংরক্ষণ উদ্যোগে যুক্ত ছিলেন। আঞ্চলিক ও জাতীয় স্তরে বহু পত্রিকায় লিখে থাকেন। গল্পটি প্রকাশিত হয়েছে এখন আরণ্যক পত্রিকার এপ্রিল মে জুন 2023 সংখ্যায়। সম্পাদনা ও সামগ্রিক রূপায়ণে অভিক ঘোষ, অর্ণব মিত্র। নভেম্বরের রাত, প্রায় 10:30। রাজস্থানের জাওয়াইবেরা এলাকায় সূর্যাস্তের পরেই শীত বেশ জাঁকিয়ে বসে। রিসর্টে নৈশভোজ সেরে শোয়ার আয়োজন করছি। পরদিন ভোরবেলা লেপার্ড সাফারিতে বেরোতে হবে। হঠাৎ ফোন বেজে উঠল। মহারানা প্রতাপ সিংয়ের চতুর্থ পুত্রের বংশধর রানাওয়াত সিং, জাওয়াই লেপার্ড সংরক্ষণের একজন প্রতিভু, জানালেন সন্ধেবেলা জিয়া নাম্নী একটা লেপার্ড বাছুর শিকার করেছে, আর একটু আগেই তাকে সেই শিকার খেতে দেখা গেছে। সিংজি নিজে যাচ্ছেন সেখানে, আর চাইলে আমরা তার সঙ্গে যেতে পারি। অন্ধকারে বেজে উঠে যাই, চেয়ে দেখি কেহ কোথা নাই। দেওদার সড়কে এ নিশুতি রাতে গাড়ি ঢোকে। হাড় কাঁপানো শীতের রাতে ঘুটঘুটে অন্ধকারে মেওয়ারের রাজপরিবারের বংশজের সঙ্গে বাঁকা চাঁদের আলোয় লেপার্ডের নৈশভোজ দেখার এই হেন রাজকীয় সুযোগ হাতছাড়া করার কোনো মানেই হয় না। তাই কয়েক মুহূর্তের মধ্যেই জ্যাকেট চাপিয়ে ক্যামেরা নিয়ে রেডি। জিপসি আসতেই চড়ে পড়লাম। রানাওয়াত সিংজি নিজেই ড্রাইভ করছেন, পাশেও অনুচর। হাইওয়েতে কিছুক্ষণ যাওয়ার পর জিপসি পাশের মিঠো রাস্তায় পড়ে অন্ধকার চিরে দূরের পাহাড়ের দিকে এগোতে লাগল। জাওয়াইবেরা এলাকায় গাছ বলতে মূলত বেশ বড় ক্যাকটাস আর কাঁটা ভর্তি বাবলা গাছ। মিঠো রাস্তায় জিপসি এগিয়ে চলার সময় একটু অসাবধান হলেই লম্বা ডালের কাঁটায় হাত মুখ ছড়ে যাওয়ার সম্ভাবনা প্রায় 99%। ইহেন কণ্টক সংকুল রাস্তায় এই গভীর রাতে একটু এগিয়ে গিয়েই সিংজি জিপসির হেডলাইট ডিমার করে দিলেন। নিকষ অন্ধকারের একটা শিরশিরানি অনুভূতি এবার আরও কাছে এসে ছুঁচ ফোটানো ঠান্ডার সঙ্গে সম্মিলিতভাবে আমাদের আঁকড়ে ধরল। সামনে 3 ফুট দূরে কিছু দেখা যাচ্ছে না। মাঝে মধ্যে সিংজি বেশ হাইবিমের টর্চ ফেলছেন আশপাশের পাহাড়গুলোতে আর ধূসর জমিতে। জমিতে একবার টর্চের আলো পড়তেই হঠাৎ একটা নাইট জয় পাখি ফটফরিয়ে উড়ে গেল। এইরকম জনমানুষহীন রুক্ষ পাহাড়ি জমি আর তারাভরা আকাশের নিচে দাঁড়িয়ে আমার মনে হলো মানুষই মিছিমিছি জন্মালাম। একটা পাখি যখন ডানা মেলে উড়ে যায়, একটা পাতা যখন হাওয়ায় ঘুরে ঘুরে মাটিতে পড়ে, একগোছা ফুল থেকে যখন গন্ধ ওড়ে, যখন ঘন পাতার ফাঁক দিয়ে হরিণী কালো চোখে একবার তাকিয়েই শুকনো পাতায় মচমচানি তুলে দৌড়ে পালায়, লেপার্ড যখন তার চিত্র বিচিত্র শরীরে জঙ্গলের কিনারায় নিঃশব্দে দাঁড়ায়, সারা জীবনের সারা শরীর মন দিয়ে তা অনুভব করার মতো বনের প্রাণী না হয়ে শহরের প্রাণী হয়ে জন্মের জীবনটাই মাটি হয়ে গেল। তুমি এসেছিলে চিহ্ন পাই প্রিয় পথ জুড়ে। এর মধ্যেই বেশ কিছুক্ষণ জিপসি এই টিলা থেকে ওই টিলা ঘুরে বেরিয়েছে লেপার্ডের খোঁজে। একটা ঢালু রাস্তা বেয়ে নেমে বাঁক নিতে হঠাৎই নাকে এক ঝলক দুর্গন্ধ এসে লাগলো। টর্চের আলোয় দেখতে পেলাম মৃত আতখাওয়া বাছুরটাকে। শিকার তো খুঁজে পাওয়া গেল, কিন্তু যেরকম আশা করেছিলাম শিকার আর শিকারীকে একসঙ্গেই পাওয়া যাবে, তেমনটা হলো না। ভোজনের এক প্রস্থ শেষ করে শিকারী ফিরে গেছে ততক্ষণে। শিকারের আশপাশে পায়ের ছাপ দেখে বোঝা গেল শিকারী একা নয়, সঙ্গী তার 2 শাবক। জানা গেল শাবকদের বয়স 4 মাস। মাংস খেতে শিখেছে হয়তোবা মাসখানেক আগে। এই সময়টা
লেপার্ডের বাচ্চাদের পক্ষে বেশ বিপজ্জনক, কারণ শিকারের গন্ধে হায়না বা অন্য পুরুষ লেপার্ড কাছে চলে এলে বাচ্চাদের মেরে ফেলতে পারে। তাই মা লেপার্ড জিয়া তার শাবকদের নিয়ে তাড়াতাড়ি খেয়ে পাহাড়ের উপরে উঠে গেছে। হয়তো আবার ফিরতে পারে শিকারের কাছে, কিন্তু ফিরলেও তা প্রায় শেষ রাতে, তাই শিকারের কাছে অপেক্ষা করে লাভ নেই। আমরা ঠিক করলাম আশেপাশের পাহাড়ে কিছুক্ষণ তল্লাশি চালিয়ে দেখব, দেখা না পেলে ফিরে যাব। জাওয়াই বেরার জঙ্গল ভরা পাহাড়ি এলাকা এখনকার দুই রাজ্যের, অর্থাৎ রাজস্থান আর গুজরাটের দুই রাজধানীর মধ্যখানে। 1500-1600 শতাব্দে এই দুই এলাকার বণিকদের মধ্যে পণ্য বিনিময়ের প্রধান পথ ছিল এই জাওয়াই হয়ে। স্বাভাবিকভাবেই এই জঙ্গল মহলে ডাকাতদের উৎপাত শুরু হয়, যারা বণিকদের পণ্য লুট করত। ক্রমে এক ডাকাত সর্দার বলিয়ার ক্ষমতা এমন বেড়ে ওঠে যে সে নিজেকে ওই এলাকার রাজা ঘোষণা করে। এরপরই আশেপাশে রাজাদের টনক নড়ে, আর তাদের অনুরোধে মহারানা প্রতাপ তাঁর সৈন্য পাঠিয়ে ডাকাতদের ভবলীনা সাঙ্গ করেন, আর তারপর তার চতুর্থ সন্তান শেখা সিংকে এই এলাকার ঠাকুর করে পাঠান। এই শেখা সিংয়ের বংশের উত্তরাধিকারীরাই এখন বেরার এবং আশপাশের গ্রামের জমিদার। তাঁদেরই একজন রানাওয়াত সিং, যার ভরসায় এই নিকষ কালো কনকনে শীতের রাতে হেডল্যাম্প আর টর্চের ভরসায় আমরা সেই বাচ্চা সমেত ভয়ঙ্কর লেপার্ডিনের খোঁজে এই পাহাড় ওই পাহাড় ঘুরে বেড়াচ্ছি। পাহাড়ে পাহাড়ে সিংজির হাইবিমের টর্চ ফেলার কথা আগেই বলেছি। উনি তাড়াতাড়ি এক একটা পাহাড়ের গায়ে টর্চের আলো এলোপাথারি বুলিয়েই নিভিয়ে দিচ্ছিলেন, আর তাতে আমার মনে হয়েছিল যে এই ঘন অন্ধকারে এত দ্রুত টর্চের আলো জ্বালিয়েই নিভিয়ে দিলে লেপার্ড দেখতে পাওয়ার কোনো আশা নেই। ভুল ভাঙল অচিরেই। টর্চের আলো এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ থেমে গেল, আর চাপা গলায় সিংজি বললেন, ও রাহা বাঘেরা। চমকে উঠে দেখলাম দূর পাহাড়ের এবড়ো খেবড়ো খাঁজে যেখানে টর্চের আলো পড়ে স্থির হয়ে রয়েছে, সেখানে এক অদ্ভুত আলো আঁধারি তৈরি হয়েছে, আর সেই ঘন আঁধারির মধ্যে জলজল করছে দুটো চোখ, লেপার্ড, স্থানীয় ভাষায় বাঘেরা। বুঝলাম পাহাড়ে এলোপাথারির টর্চ ফেলার উদ্দেশ্য আলোতে গোটা লেপার্ড দেখতে পাওয়া নয়, শুধু চোখ দেখতে পাওয়া, কারণ আলো ফেললেই লেপার্ড আলোর উৎসের দিকে তাকাবে, আর ঘন অন্ধকারেও তার দুই জলজলের চোখ জানান দেবে প্যান্থারের উপস্থিতি। এই সেই জিয়া, যার খোঁজে আমাদের নৈশ অভিযান। টর্চের আলোয় তার দর্শন পেলেও একটানা গায়ে আলো ফেলে রাখলে জিয়া বিরক্ত হতে পারে, তাই মাঝে মাঝে নিভিয়ে আবার আলো ফেলা হচ্ছিল। আমাদের জিপসি থেকে জিয়া যে পাহাড়ে রয়েছে সেটা প্রায় 100-150 মিটার দূরে, আর দুয়ের মধ্যিখানে ঘন গাছের জঙ্গল থাকায় কাছে যাওয়াও সম্ভব নয়। টর্চের আলোয় দেখলাম জিয়া পাহাড় বেয়ে নেমে এসে একটা বড় পাথরের উপরে বসল। আবছা অন্ধকারে মনে হলো পাথরটার পিছনে গুহা, যদিও এত দূর থেকে অন্ধকারে তা জোর দিয়ে বলা মুশকিল। একটু দূরে অনেকগুলো ময়ূর একসঙ্গে তারও স্বরে ডেকে উঠল, লেপার্ডের চলাফেরার জানান দিতে অ্যালার্ম কল। রাতের অন্ধকারে লেপার্ড দর্শনের খুশির শিহরণ তখন আমাদের শরীরে মনে, কিন্তু চমকের তখনও অনেক বাকি। একবার বেশ কিছুক্ষণ আলো নিভিয়ে রেখে আবার জ্বালাতেই জিয়ার দুই পাশে আরও দুজোড়া চোখ জলজল করে উঠল। জিয়ার দুই বাচ্চা, এই তারা মার শরীরে গা ঘষছে, আবার পর মুহূর্তে নিজেদের মধ্যে খেলার ছলে মারপিট করছে। অভূতপূর্ব এই দৃশ্য ভাষায় প্রকাশ করা কঠিন। প্রায় 1.25 ঘন্টা জিয়া ও তার দুই শাবকের সঙ্গে কাটিয়ে আমরা ফেরার পথ ধরলাম। মা এবং শাবক সবাই সুস্থ রয়েছে, এটাই পাওনা। জাওয়াইয়ে লেপার্ডদের সুরক্ষার ভার এই রানাওয়াত সিংয়ের মতন কিছু লোক নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। জানা গেল রাজস্থান বন দপ্তরের এখানকার লেপার্ডদের নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই। গ্রামের লোকজনের গবাদি পশু লেপার্ডের শিকার হলেও বন দপ্তর কোনো ক্ষতিপূরণ দেয় না, তাই স্থানীয় লোকজন এনজিও তৈরি করে তাদের ক্ষতিপূরণের বন্দোবস্ত করেছে। না হলে হয়তো মরিতে মেশানো বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে এই অতি সুন্দর প্রাণীর। অদূর ভবিষ্যতে এখানে বেশ কিছু জমি কিনে নিয়ে সেখানে অভয়ারণ্য গড়ে তোলার পরিকল্পনাও আছে, যেখানে হরিণ ছাড়া হবে, যাতে লেপার্ডের গবাদি পশু হত্যার সংখ্যা কমে। এসবের পিছনে লেপার্ড পর্যটনের ব্যবসা কেন্দ্রিক উদ্দেশ্য থাকুক বা না থাকুক, জাওয়াই বাঁধ ও বিরার মানুষজনের লেপার্ড সংরক্ষণের এই শুভ উদ্দেশ্যকে স্বাগত জানাই, আর আশা রাখি যে সরকারের সহযোগিতায় এই উদ্দেশ্য সামগ্রিকভাবে সফল হবে।
পডকাস্টটি ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করুন। আরও এরকম পডকাস্ট শুনতে ও ট্রাভেল স্টোরি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গায়ে পাহাড়ি আগান গুগল ম্যাপে রাস্তা এঁকে হারিয়ে যাওয়া बोहेमियन सफरनामा बोहेमियन सफरनामा बोहेमियन सफरनामा बोहेमियन सफर